শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। তিনতলার সেই বন্ধ ঘর, পর্ব ৩। অবিনাশবাবুর কথাগুলো শোনার পর সুমন্তর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে বুঝতে পারল হাসপাতালে শুয়ে থাকা অরিন্দমকে বাঁচাতে হলে একটাই পথ খোলা, কাদম্বিনীর অতৃপ্ত আত্মাকে চিরকালের জন্য মুক্তি দেওয়া। সুমন্ত মরিয়া হয়ে অবিনাশবাবুকে জিজ্ঞেস করল, তাহলে উপায় কি দাদু? কিভাবে মুক্তি পাবে ওই আত্মা? অবিনাশবাবু একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই বেলজিয়াম কাচের আয়নাটাই হলো ওর পৃথিবী, বুঝলে? ওর ক্ষোভের উৎস ওটাই। আর ওর স্বামীর দেওয়া শেষ চিহ্ন ওই নূপুর জোড়া। তোকে ওই ঘরে যেতে হবে সুমন্ত, অনেক সাহস নিয়ে যেতে হবে। তিনি সুমন্তর হাতে একটা গায়ত্রী মন্ত্র পড়া এক ঘটি গঙ্গা জল আর একটা ভারী লোহার হাতুড়ি দিলেন। পরদিন অমাবস্যার রাত, ঘড়িতে রাত 2টো। সুমন্ত কাঁপা কাঁপা পায়ে এসে দাঁড়ালো রায়চৌধুরী বাড়ি সেই তিনতলার বন্ধ ঘরের সামনে। দরজা ঠেলতেই সেই স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে এলো। ঘরের মাঝখানে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই বিশাল আয়নাটা। সুমন্ত এক পা এগোতেই হঠাৎ বন্ধ ঘরের ভেতর কোথা থেকে যেন একটা কনকনে ঠান্ডা হাওয়া বয়ে গেল। আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে ভেসে এলো সেই নুপুরের শব্দ। সুমন্ত টর্চটা আয়নার দিকে ফেলতেই ওর রক্ত জল হয়ে গেল। আয়নার ভেতর থেকে জলজলে সাদা চোখে ওর দিকে তাকিয়ে আছে কাদম্বিনী। ভাঙা ঘাটটা বীভৎসভাবে দোলাচ্ছে, আর একটা রক্তমাখা হাত আয়নার কাঁচ ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সুমন্ত ভয় পেলেও পিছিয়ে গেল না। সে চিৎকার করে বলল, তোমার ওপর অনেক অন্যায় হয়েছে কাদম্বিনী, কিন্তু যারা দোষী তারা 100 বছর আগেই তাদের শাস্তি পেয়েছে। আর কারো প্রাণ নিও না, অরিন্দম নির্দোষ, ওকে ছেড়ে দাও। হঠাৎ সুমন্তর নজর গেল আয়নার ভারী মেহগিনি কাঠের ফ্রেমটার দিকে। ফ্রেমের নিচের দিকে একটা কাঠের টুকরো আলগা হয়ে আছে। সুমন্ত দ্রুত হাতে সেই কাঠের টুকরোটা টান দিতেই বেরিয়ে এলো একটা কোঁচকানো হলদেটে হয়ে যাওয়া পুরনো কাগজ। হিরেনের সেই হারিয়ে যাওয়া উইল, সম্পত্তির আসল দলিল, যার জন্য এতগুলো প্রাণ গিয়েছিল। সুমন্ত টর্চের আলোয় কাঁপা হাতে কাগজটা খুলল। 100 বছরের পুরনো ধুলো মাখা বিবর্ণ কালিতে লেখা অক্ষরগুলো সে জোরে জোরে পড়তে শুরু করলো। আমি হীরেন্দ্রনাথ রায়চৌধুরী সম্পূর্ণ সজ্ঞানে লিখিয়া যাইতেছি যে আমার অবর্তমানে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এবং গুপ্তধনের একমাত্র অধিকারিণী হইবে আমার প্রাণাধিকা সহধর্মিণী কাদম্বিনী। সেই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমার পরিবারের অন্য কাহারও এই সম্পত্তির উপর বিন্দুমাত্র অধিকার থাকিবে না। কাদম্বিনী যেন চিরকাল মাথা উঁচু করিয়া এই বাড়িতে বাস করিতে পারে। উইলের এই লেখাটা পড়া শেষ হতেই ঘরের কনকনে ঠান্ডা হাওয়াটা হঠাৎ থমকে গেল। আয়নার ভেতরের মূর্তিটা আর ক্ষিপ্ত হয়ে উঠল না। কাদম্বিনীর সেই ফ্যাকাশে জলজলে চোখের দৃষ্টি যেন পলকের জন্য একটু নরম হলো। 100 বর্ষ ধরে জমে থাকা ক্ষোভ, অপমান আর বঞ্চনার যন্ত্রণায় যেন হঠাৎ এক পশলা বৃষ্টির মতো শান্তির প্রলেপ পড়ল। তার স্বামী তাকে সত্যিই কতটা ভালোবাসত সেটা জেনেই যেন তার ভেতরের রাক্ষসী সত্তাটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। কিন্তু তবুও আয়নার অভিশাপ তো কাটেনি। কাদম্বিনীর আত্মা তখনও ওই মায়াবী কাঁচের খাঁচায় বন্দী। সুমন্ত বুঝল এটাই মোক্ষম সময়। সে আর এক মুহূর্ত দেরি না করে হাতের সেই মন্ত্র পড়া গঙ্গাজল ছুড়ে দিল আয়নার ওপর।
ঝাস করে একটা শব্দ হলো, যেন আগুনে জল পড়েছে। তারপর সুমন্ত সর্বশক্তি দিয়ে হাতের ভারী লোহার হাতুড়িটা সজোরে আছড়ে ফেললো আয়নার ঠিক মাঝখানে। তীব্র শব্দে বেলজিয়াম কাঁচের সেই অভিশপ্ত আয়নাটা টুকরো টুকরো হয়ে মেঝেতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কনকনে ঠান্ডা হাওয়াটা হঠাৎ করে থেমে গেল। কাঁচের টুকরোগুলোর ভেতর থেকে একটা নীলচে ধোঁয়াটে আলো বেরিয়ে এলো। আলোটা কয়েক মুহূর্ত ঘরের মাঝখানে স্থির হয়ে বাসল, তারপর ধীরে ধীরে খোলা জানলা দিয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে সুমন্তর ফোনটা বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন। ওপাশ থেকে নার্স নার্ভাস গলায় বলল, হ্যালো, হ্যালো। সুমন্ত বাবু বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, বলছি যে অরিন্দম বাবুর জ্ঞান ফিরেছে, উনি অনেকটাই বিপদমুক্ত আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সকাল হলে আমি আসছি তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক থ্যাংক আছে, ইউ ম্যাডাম, আপনি আস্তে আস্তে আসুন, অসুবিধা থ্যাংক ইউ নেই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। সুমন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে বসে পড়ল। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দরজার পাশ দিয়ে এক চিলতে নরম রোদ এসে পড়েছে তিনতলার ঘরে মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোগুলোর ওপর। 100 বছরের গুমোট অন্ধকার আর অভিশাপ থেকে অবশেষে মুক্তি পেয়েছে কাদম্বিনী। আর রায়চৌধুরী বাড়ির এই ঘরটা এখন নেহাতি একটা সাধারণ পুরনো ভাঙা ঘর। আগামী গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই, অপেক্ষা করো।